নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ভোট জেহাদ, আপনি এই কথাটা শুনেই চমকে গেছেন। জেহাদ আমরা জানি, জেহাদ মানে বিধর্মীর বিরুদ্ধে লড়াই করা, এটা ইসলামে জায়েজ। এবং এই জেহাদ এবার যখন ভোট জেহাদ নাম আসে তখন চমকে যেতে হয়। ভোট জেহাদ কি? যদিও আমরা রুদ্রবার্তায় বারবার প্রয়াস করেছি আপনাদের বোঝানোর জন্য যে ভোট কিভাবে নিয়ন্ত্রণ হয় ধর্মের ভিত্তিতে, অর্থাৎ ধর্মের জন্য ভোট দিতে বলা হয় কেউ বা কাউকে। আর এখানে দাঁড়িয়ে প্রশ্ন ওঠে, এই ভোট জেহাদ আমার আপনার জন্য বিপদ বাড়াচ্ছে না তো? বিপদ বাড়াচ্ছে না তো গোটা ভারতবর্ষের জন্য? কারণ এই প্রশ্নটা বারবার উঠছে, আর এই আওয়াজ উঠছে কিন্তু গোটা দেশ জুড়ে। আর আপনাকে তাই জানতে হবে, আপনাকে তাই জাগতে হবে, এবং সবার শেষে আপনাকে এই বিষয় নিয়ে ভাবতেও হবে। আর এই বিষয়টা জ্বলন্ত সমস্যা আপনার আমার জন্য, কারণ এই দেশ ধর্মের ভিত্তিতে একদিন টুকরো হয়েছিল। আর সেই টুকরো হওয়া দেশের মধ্যে আবার যদি এইরকম করে কোনো আওয়াজ ওঠে, নিজেদের ধর্মীয় স্বার্থের জন্য ভোট যদি কন্ট্রোল করা হয়, তাহলে প্রশ্ন ওঠে ভোট জেহাদ আমাদের বিপদ বাড়াচ্ছে না তো? চলুন এই নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন, নির্বাচন এলেই অর্থাৎ ভোট এলেই আমাদের দেশের মধ্যে বিভিন্ন প্রান্তে ভোট কাকে দেব এটা ডাইরেকশন দেওয়া হয়। বিভিন্ন মৌলবীরা দেয়, কোথাও কোথাও অন্যান্য জায়গা থেকে দেওয়া হয়। এটা আপনারা সবাই জানেন, এটা বাম রাজত্বে পশ্চিমবঙ্গে যারা আছেন তারাও জানেন ভোট কিভাবে করা হতো, কিভাবে নিয়ন্ত্রণ করা হতো। আজকে তৃণমূল রাজত্বে আমরা সবাই জানি কিভাবে কোন জায়গা থেকে ভোট আসে এবং বলা হয় ভোট একদিকে দেবে। আর এখানে এই গোটা দেশের মধ্যে একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছে, যেটা 2024-এর লোকসভা নির্বাচনের সময় শুরু হয়েছিল এবং এটা এখন ব্যাপক হারে হয়ে গেছে। আর সেটা হচ্ছে ভোট জেহাদ। ভোট জেহাদ এই শব্দটা ইউজ করা হয়েছে এই কারণে, কারণ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস তিনি কিন্তু গতকাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাথা যখন বক্তব্য রাখেন প্রচুর সমবেত মুসলিমদের মধ্যে, তখন কিন্তু এই প্রশ্নটাই ওঠে যে এটা কি। এবং তখন অর্থাৎ এই যে ডাইরেকশন দেওয়া যে ভোট কাকে দিতে হবে, আর এই ডাইরেকশনের পরে প্রশ্ন তুলে দেন দেবেন্দ্র ফডনবিস যে এই ভোট জেহাদের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। আসলে এই ঘটনাটা কি যদি আপনি না জানেন না, আর ভালোভাবে যদি না বোঝেন, তাহলে আপনার কাছে মনে হবে এটা নর্মাল কোনো বিষয় না। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যারা মুসলিমদের ল অর্থাৎ আইন কানুন দেখার জন্য রয়েছে, এবং মনে রাখবেন ভারতবর্ষ এমনই একটা দেশ যেখানে বলা হয় যে সেকুলার, কিন্তু সেখানে মুসলিম পার্সোনাল ল বোর্ড বলে আলাদা একটা ল বোর্ড থাকে, কিন্তু হিন্দু পার্সোনাল ল বোর্ড বলে কিচ্ছু নেই। এখানে আমরা সবাই সেকুলার। সেই অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের খালিদুর রহমান সাজ্জাদ নোমানির বক্তব্য যদি আপনি শোনেন, শুনলে চিন্তায় আপনি পড়বেন, খুব ঠান্ডা মাথায় আপনি শুনবেন। শুনুন। मुल्क की मौजूदा सूरत हाल को सामने रखते हुए ये कहना मुनासिब होगा कि महाराष्ट्र के 2024 के विधानसभा इलेक्शंस बहुत गैर मामूली अहमियत के हामिल हो चुके हैं, जिसका असर सिर्फ स्टेट के फ्यूचर पर नहीं, शायद पूरे मुल्क के मुस्तकबिल पर भी पड़ने वाला है। वैसे तो हर इलेक्शन मुल्क में जमहूरियत की बका की एक जमानत होता है। हमने हमारी पूरी टीम में पिछले एक महीने में मुल्क बल्कि महाराष्ट्र के मुमताज तरीन रहनुमाओं, दानिश्वरों, जो अलग अलग कम्युनिटीज़ के लीडर्स हैं, ओपिनियन मेकर्स हैं, ख़वातीन व हज़रात से, जो मुख्तलिफ समाजी इकाइयों से, मुख्तलिफ सोशल यूनिट से ताल्लुक़ रखते हैं, उन सब से मशवरे करने, अपनी टीमों को महाराष्ट्र की मुख्तलिफ कॉन्स्टिट्यूंसी में भेज कर और बहुत गहरे गौर व खोज के बाद मुल्क की सालमियत, इत्तेहाद और ख़ास तौर पर हमारे संविधान के तहफ़्फ़ुज़ को मद्देनज़र रखते हुए एक राय कायम की है, जो आपके ज़रिए से, आपके माध्यम से महाराष्ट्र के वोटरों की खिदमत में पेश की जा रही है। एक एक सीट का गहराई से जायजा लेने के बाद और बहुत तफसीली रिसर्च और ग्राउंड रिपोर्ट की रोशनी में हम इस फैसले पर पहुंचे हैं कि महाविकास अघाड़ी की 269 सीटों पर तायीद की जाए, जिसकी तफसील
एनेक्शर नंबर 1 में दी गई है, जो आपकी खिदमत में पेश की जाएगी। महाविकास आघाड़ी के अलावा हमने चंद सीटों पर दूसरी पार्टियों के कैंडिडेट्स की भी तायीद करने का फैसला किया है, जिसकी तफसील एनेक्शर नंबर 2 में मौजूद है, जो आपको इंशाअल्लाह दिया जाएगा। अलबत्ता मैं आपको इन शॉर्ट ये बताना मुनासिब समझता हूँ कि 169 मराठा और ओबीसी कैंडिडेट्स के नुमाइंदों की तारीफ हम कर रहे हैं, और 40 अदर कम्युनिटीज के लोग हैं, लिंगायत हैं और बहुत से जैनी हैं, अलग अलग कम्युनिटीज के जो लोग हैं उनकी तादाद 40 है, और 53 SC ST समाज के कैंडिडेट्स की तारीफ का फैसला किया गया है, सपोर्ट का फैसला किया गया है, और 23 मुस्लिम कैंडिडेट्स के सपोर्ट का फैसला किया गया है। हम इन तमाम कैंडिडेट्स की कामयाबी की दिल से तमन्ना करते हैं और उम्मीद करते हैं कि आने वाले दिनों में ये भाई और बहन मुल्क की हर पहलू से तरक्की, ऑल राउंड डेवलपमेंट, सालिमियत और संविधान की हिफाजत के लिए भरपूर तरीके से काम करेंगे। हम ये भी उम्मीद करते हैं कि इन इलेक्शंस के नतीजों के जरिए जमहूरियत, डेमोक्रेसी और देश का दस्तूर, संविधान मजीद मजबूत होगा और उनकी मुखालफत करने वाली ताकतें कमजोर होंगी। हम आपके जरिए महाराष्ट्र के एक एक वोटर से ये अपील भी करते हैं कि वो 100% वोट डालें और हमारे प्रदेश और देश के मुस्तकबिल को संभालने में अपना भरपूर रोल प्ले करें। শুনলেন তার বক্তব্য, শুনলেন আপনি। এরা মহারাষ্ট্রের ভোট নিয়ে বলছে এবং তারা বলছে কংগ্রেসকে এবং যারা আছে এই মহাবিকাশ আঘাড়ি যারা আছে তাদের সঙ্গে তাদেরকে ভোট দেওয়ার জন্য। আপাত দৃষ্টিতে মনে হবে যে এটা কি ব্যাপার, কিন্তু মনে রাখবেন এখানে দাঁড়িয়ে দেবেন্দ্র ফডনবিস প্রশ্ন করেছেন বা বলেছেন যে এই ভোট জেহাদ, এটা নিয়ে আমাদের ভাবতে হবে, মহারাষ্ট্রের মানুষকে ভাবতে হবে। আর আজকে শুধু মহারাষ্ট্রের মানুষকে নিয়ে ভাবলে হবে না, আজকে গোটা দেশের মানুষকে ভাবতে হবে যে কিভাবে ধর্মীয়ভাবে শুধুমাত্র আদেশ দেওয়া হচ্ছে ভোট দেওয়ার জন্য, একদম বিজেপি বিরোধী, অর্থাৎ টার্গেট ফিক্সড। আর এখানেই প্রশ্ন, আপনি আমরা কিসের জন্য ভোট দিই? আমরা ভোট দিই আমাদের রাজ্যে বা আমাদের দেশে যে সরকার থাকবে সেই সরকার যেন আমাদের সুযোগ সুবিধা দেয়, তাই তো? আর যাতে সুরক্ষা ঠিক থাকে, আমাদের বাড়ির মা বোনেরা ভালো থাকেন বা আমাদের পুরো দেশটা সুরক্ষিত থাকে, এটার জন্য আমরা ভোট দিই। মানে লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন দিই এই কারণে যাতে রাজ্যে আমাদের সবকিছু ঠিকঠাক থাকে, পৌরসভায় যাতে আমাদের বাড়ির এলাকার সবকিছু ঠিকঠাক থাকে, এই তো সিম্পল হিসাব। অর্থাৎ আমরা আমাদের সুবিধার কথা ভাবি, কিন্তু আমরা কখনোই আমাদের ধর্মীয় কথা ভেবে ভাবি কি? উত্তর হচ্ছে না। আর এখানে গিয়ে কিন্তু আমাদের পুরো সিস্টেমটার উপর কুঠারাঘাত। শুনছিলাম, আপনিও শুনছিলেন যে উনি বলছেন, মানে নোমানি বলছেন যে সংবিধান, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান নিয়ে তিনি বলছেন। আর বাবা সাহেব আম্বেদকরের সংবিধান নিয়ে যখন বলছেন তখন ভোটটাকে একদিকে পরিচালনা করার জন্য তিনি কিন্তু আদেশও দিচ্ছেন। মানে কোথাও যেন একটা হুইপ চলছে যে তোমাদের ভোট ওখানে দিতে হবে। এমনিতেই আপনারা জানেন বিভিন্ন জায়গায় মৌলবীরা তারা আদেশ দেয় যে আপনাকে ভোট ওখানে দিতে হবে, মানে মুসলিমদের। কিন্তু আমাদের ক্ষেত্রে, আর এখানেই প্রশ্ন ওঠে যে আমাদের ক্ষেত্রে কি হবে, অর্থাৎ আমরা কতদিন বিভক্ত থাকবো। খুব ভালো লাগছিল যে এক্স হ্যান্ডেলে একজন লিখেছেন, তার লেখাটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। তিনি কিন্তু পরিষ্কার করে লিখেছেন যে এই যে কথাটা যদি হিন্দু কোনো ট্রাস্ট থেকে বলে তাহলেই বলবে মুসলিমরা খাতরে মেয়ে, মানে মুসলিমরা বিপদে পড়ে গেছে। আর এটাই হচ্ছে ভোট জিহাদ। কোনো মন্দিরের ট্রাস্ট থেকে যদি করা হয়, একটা অদ্ভুত জিনিস ভাবুন, আপনি কোনোদিন শুনেছেন আমাদের কোনো ধর্মগুরু কেউ বলছে যে ভোটটা বিজেপিকে দাও? বলেছে? উত্তর হচ্ছে না,
কেউ বলবে না, কারণ সেকুলারিজমের ঠেকা শুধুমাত্র আমরা নিয়ে বসে আছি। আর আমাদের বড় বড় মঠ মন্দির যে সমস্ত আছে, তার যে সব সাধু মহারাজ আছে, তারা সবাই ঠেকা নিয়ে বসে আছে যে তারা বলবে না, তারা সেকুলারিজম দেখাবে, অরাজনৈতিক ব্যাপারটা রাখবে। আর অরাজনৈতিক ব্যাপার রাখতে রাখতে শেষকালে না ভিটে মাটি চাটি হয়ে যায়। যেভাবে বাংলাদেশে দেখছেন ভিটে মাটি চাটি হয়ে গেছে, সেটা অন্য জায়গায় হতে পারে, অর্থাৎ সর্বত্র এটা হতে পারে। যদি আমাদের ধর্মগুরুরা যারা আছেন, যারা যারা দেখবেন, আমি একটা কথা বলি, হয়তো অনেকের আঁতে লাগবে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যতজন শিষ্য আছে ততজনই মানে গুরু আছে, মানে প্রচুর গুরুর ছড়াছড়ি। কিন্তু সেই গুরুরা একবারও বলেন কি যে শিষ্যদের যে তোমরা ভোট দাও বিজেপিকে? উত্তর হচ্ছে না। কারণ ওই যে একটা কথা আছে যে রাজনীতি যে যার মতো করে করো, তুমি আমার শিষ্য হয়ে থাকলেই হলো। ভুল। শিষ্য যদি ভালো না থাকে গুরুর টিকবে না, অর্থাৎ গুরুর সবকিছু শেষে। গুরু মানে শিষ্যকে আলো, অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়া, তাই তো গুরু তাকেই বলে। সেই গুরুরা যদি একটু সচেতন না হন, তাহলে কিন্তু এই হিন্দু সমাজটাই থাকবে না। এই সমাজ না থাকলে, হিন্দু ধর্ম না থাকলে, তাহলে আপনি কাকে কাকে উপদেশ দেবেন, কাকে আপনার শিষ্য করবেন? এগুলো আজকে বোঝার সময় এসছে। এগুলো বুঝতে হবে আপনাদের, এবং আপনাদেরও আওয়াজ তুলতে হবে। আমি জানি অনেকেই বলবেন এ তো বিজেপির হয়ে প্রপাগান্ডা হচ্ছে। ঠিক তাই, হয়তো হচ্ছে, কিন্তু এছাড়া আপনার কাছে অপশানও নেই। কারণ এরা সবাই এক, এরা ভোট কন্ট্রোল করছে শুধুমাত্র ধর্মীয় কারণে ভোট কন্ট্রোল করছে, যে আমাদের ভোট একে দিতে হবে। দেখবেন আপনি সমস্ত সুযোগ সুবিধা সবাই নিচ্ছে, কিন্তু ভোট বিজেপিকে দেবে না মুসলিমরা। এটা পরিষ্কার, যেটা এই রাজ্যের বিজেপির শুভেন্দু অধিকারী একদম পরিষ্কারভাবে বুঝে গিয়ে বলেও দিয়েছেন, এবং অন্যান্য নেতারাও বুঝে গেছেন। গোটা দেশ জুড়ে একটা কথা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, না 2014-এ মুসলিমরা বিজেপিকে ভোট দিয়েছিল, নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছিল, না 2019-এ দিয়েছিল, না 2024-এ দিয়েছে, না আগামী 2029-এ দেবে। তাই আমাদের দেশে শুধুমাত্র ধর্মীয় ফায়দার জন্য তারা ভোট দেবে, আর আপনি আমরা শুধুমাত্র রাজনৈতিক চিন্তা করব। আমরা ফিরে আসি গুরু প্রসঙ্গে। আমার মনে হয় প্রত্যেকটা গুরুদেব যারা আছেন প্রত্যেককে আমার প্রণাম, কারণ আপনারা সত্যি চাইছেন আপনারা ভালো করতে। পুরোহিত যারা পুজো করতে যান বাড়িতে বাড়িতে, তারা মানুষকে বোঝান আপনারা ছাড়া কোনো উপায় নেই। দেখুন, সময় একটা এমন এসে যায় না, সময়ের ডাক, সময়ের মূল্য, এগুলোকে বুঝতে হয়। সময়ের ডাক যদি না বোঝেন, সময়ের মূল্য যদি না দেন, তাহলে কিন্তু আখেরে লস কিন্তু আপনাদের সবার হবে, আমাদের তো হবেই। আমাদের জীবন হয়তো শেষের দিকে চলে যাবে, আমরা হয়তো চলে যাব, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম সারা জীবন মনে রাখবে যে আপনি গুরু ছিলেন, আপনি পুরোহিত ছিলেন, আপনি ছিলেন সাধু, আপনি পারতেন মানুষকে বোঝাতে যে কোনটা ঠিক কোনটা ভুল। কারণ এই যে দাবি আজকে উঠছে না, দেখুন একটা মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাথায় বসে থাকা এরা যদি বলে যে ভোট কাকে দিতে হবে, তারা নিয়ন্ত্রণ করছে, তাহলে কেন হিন্দুরা বলবে না? কেন আজকে তুলবে না প্রশ্ন? কে কি ভাবছে ভাবতে দিন। আরেকটা জিনিস আমি খুব লক্ষ্য করি বাংলার বুকে, সেটা হচ্ছে বহু জায়গায় অনেক সাধু মহারাজ ফহারাজ যারা আছেন, তারা দেখছি হঠাৎ করে যেন আলাদা আলাদা কিছু একটা ভাবতে শুরু করেছেন। এগুলো বন্ধ করুন, কারণ পারবেন না কোনো কিছু করতে। বাংলার বুকে যদি ভোট ভাগ হয়, এক তো হিন্দুরা বিভক্ত, কখনো বাঙালি, কখনো বিহারি, কখনো ইউপি, মধ্যখানে একটা মক্ষ ঢুকে গিয়ে বিহারি আলাদা বাঙালি আলাদা এসব বলে যাচ্ছে। আর বাংলা থেকে লোক গিয়ে অন্যান্য জায়গায় কাজ করছে, তারা চড়থাপ্পড় খাওয়ার জায়গায় যাচ্ছে। তো এই যে আওয়াজ উঠছে না টুকরো টুকরো করার, তারপরে রাহুল গান্ধী এবং সমস্ত লোকের জাতিতে ভাগ করা, এই সমস্ত টুকরো টুকরো করে দেওয়ার লোক রয়েছে। তার মধ্যে দাঁড়িয়ে আপনারা যদি ইউনাইটেড না হন, এক জায়গায় যদি না হন, তাহলে আমরা কোথায় যাব? তাহলে কোথায় যাবে ভবিষ্যৎ প্রজন্ম? এইখানে আমাদের মধ্যে কিন্তু একতার দরকার আছে, এবং এই দরকারটা সামনে আনতেই হবে। কারণ এই ভাগ করে আপনারা যদি আবার একটা রাজনৈতিক দলের কথা ভাবেন, অনেকে দেখছিলাম বলছে যে এটা ঠিক নয়, এটা ভুল, এটা করার দরকার, ওটা করার দরকার আছে। ভোটকে আপনি আবার ভাগ করবেন, নিজের শিষ্যদের, নিজের অনুগামীদের ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় ভুল বার্তা দিয়ে আখেরে ক্ষতিকার করছে। এটা প্রশ্ন আপনাদের কাছে। মনে হতে পারে বিজেপি আমাদের জন্য কিচ্ছু করছে না, কিন্তু বিজেপি আপনার ক্ষতিও করছে না। হিন্দু সনাতনীদের ক্ষতি বিজেপি করছে না, তাই তো? ক্ষতি করছে কি আপনি জানান? আর যদি মনে করেন হ্যাঁ ক্ষতি করছে, তাহলে আপনি দেখান কোন দলটা ক্ষতি করছে না। আপনি নিশ্চয়ই বলবেন না যে একনাথ সিন্ধে শিবসেনা এই রাজ্যে এসে আবার তৈরি করবে, সেটা তো হবে না। কারণ হবেই না, কারণ এই রাজ্যে একটা ন্যারেটিভ তৈরি হবে, এ বাবা ও মহারাষ্ট্রের দলকে এখানে নিয়ে এসছে, বর্গীয় এলো দেশে, শুরু হয়ে যাবে। আর এই বাংলার বুকে বিজেপিকে, বাংলার বুকে অনেকেই বলছেন এটা বাংলার দল নয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা বাংলারই দল, কারণ বাংলা থেকে তৈরি হয়ে সবকিছু গেছে। যার জন্য বিজেপির কেন্দ্রীয় দপ্তর
অর্থাৎ সেন্ট্রাল যেখানে আছে সেখানে পর্যন্ত কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি থাকে, কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছাড়া বিজেপি তৈরি হতো না। বাংলার দল, বাঙালির দল, যেটা আজকে সর্বভারতীয় স্তরে চলে গেছে। তাই এই সর্বভারতীয় দল বাঙালির দল এবং হিন্দুদের জন্যই করেছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলাকে টুকরো হওয়া থেকে বাঁচিয়েছিলেন। গ্রেট ক্যালকাটা কিলিংস, বা আমি যেটাকে বলি গ্রেটেস্ট ক্যালকাটা কিলিংস, সেই ক্যালকাটা কিলিংসের হাত থেকে বাঁচানোর জন্য গোপাল মুখার্জি এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান কেউ আমরা ভুলতে পারি না, তাই না? তো সেদিনের সেই ঘটনা মনে করলেও আপনাদের সামনে অপশান কিছু নেই, সামনে কোনো অপশান নেই। নতুন করে দল করে, নতুন করে সংগঠন করে আবারও হিন্দুদের একত্রিত করে ভোটটাকে আপনি নিয়ে আসবেন। 2026 শেষ হয়ে যাবে, 2031 হলেও পারবেন না। কাঁচকলা হবে, উল্টে ক্ষতি হবে। এক তো সিপিএম ভোট কাটে, কংগ্রেস ভোট কাটে, তার মধ্যে আরো একটা কাটা হয়ে যাবে। তাই এগুলো আপনাদের ভাবতে হবে, সার্বিকভাবে ভাবতে হবে, আপনাদের বুঝতে হবে, কারণ আমাদের সামনে অপশান নেই। বিজেপি ছাড়া আমাদের হিন্দুদের কাছে অপশান নেই, এটা আমি মনে করি। বলতেই পারেন সেকুলার দল, দেখুন সেকুলারিজম ভালো, কিন্তু সেকুলারিজম এক পক্ষ দেখেই যাবে, এটাও ভালো নয়। সবার জন্য করা উচিত। ওদিকে যদি মুসলিম পার্সোনাল ল বোর্ডে কেউ আওয়াজ তুলতে পারে যে ভোট দিন বিজেপির বিরুদ্ধে এখানে, কারণ দেশের একটা প্রশ্ন আছে, ভোট হচ্ছে মহারাষ্ট্রে, কিন্তু প্রশ্ন তুলছে দেশের সংবিধান নাকি খাতরেবে। ভাববেন, আপনাদের ভাবতে হবে। যোগীজির আওয়াজ, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे তো সেফ रहेंगे, এগুলো আপনাদের ভাবতে হবে। এবং আমি বারবার করে বলছি, যারা যারা বাড়িতে পুজো করতে যান, মানে পুরোহিত যারা যজমানের কাছে যান, যারা দীক্ষা দান করেন, মঠে যারা আছেন, সাধু সন্ন্যাসী, প্রত্যেকের কাছে আমার হাত জোর করে করজোরে বিনম্র নিবেদন, দয়া করে বুঝুন। একদিকে এরকম আওয়াজ ওঠে, আর একদিকে আমরা যে যার মতো রাজনীতি করো বলবেন না, আপনার প্রসার কমবে না, বরঞ্চ মানুষ বুঝবে যে সনাতন ধর্মকে রক্ষার জন্য কি দরকার। রাজনীতি না হলে, রাজনীতি সচেতন না হলে রক্ষা করা যাবে না সবকিছু। এটা বাস্তব সত্যি, আপনাকে জানতে হবে, আপনাকে মানতে হবে, আপনাকে বুঝতে হবে। স্বয়ং ডোনাল্ড ট্রাম্প হিন্দুদের মানেন, কারণ হিন্দুরা একত্রিত হয়েছে। আজকে সেখানকার হিন্দু সাধকরা দেখবেন কানাডাতে, সেখানকার সাধক যারা আছেন, যারা পুরোহিত আছেন, তারা কিন্তু সবাইকে ডাকছেন, একত্রিত করছেন। দেখুন আপনি বাংলাদেশে ইসকনের মাথা, তিনি কিন্তু ডাকছেন, তাকে যতই বলা হোক ইসকন টেরোরিস্ট গ্রুপ অমুক তমুক, কিন্তু তিনি ডাকছেন, সবাইকে একত্রিত করার চেষ্টা করছেন। এবার আপনারা ভাবুন, আমার তরফ থেকে যতটুকু বলার আমি আপনাদের বললাম। আমি জানি অনেকের হয়তো প্রতিবেদনটাই ভালো লাগবে না, যে কি বলছে রে বাবা, এক পেশে নয়, আপনাকে ভাবতে হবে। চোখ বন্ধ করে ভাববেন। আমি যে কথাগুলো বললাম, কোথাও যদি ভুল থাকে অবশ্যই আমাকে গালাগালি দেবেন, কারণ গালাগালি খাওয়ার জায়গাতে আমি থাকি। যে ঘেয় কুকুরটা, পাড়ার কুকুরটা চিৎকার করে রাত্রিবেলা আপনার ঘুম ভাঙিয়ে দেয়, কারণ সামনে কেউ অচেনা এসছে, অজানা এসছে, চোর মনে করে তাকে চেঁচিয়েছে, তাকে ঢিল মারার অধিকার আপনারই আছে, গরম জল ছুঁড়ে দেওয়ার অধিকার আপনারই আছে, গালাগালি দিয়ে চুপ কর বলার অধিকার আপনারই আছে। তাই আপনি বলবেন, তেমনি আমাকে আপনি গালাগালি দিতে পারেন, কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি আমার কাজ করে গেলাম। আপনারা জাগুন, আপনারা জানুন, আপনারা বুঝুন যে কোন জায়গায় আমরা আছি। আজকে একটা শ্রেণী ইউনাইটেড হচ্ছে, তারা বলছে ভোট দেবো আমরা নিজেদের ধর্মীয় স্বার্থের জন্য, আর আপনি বিভক্ত হয়ে আছেন, আরো বিভক্ত হওয়ার চিন্তা করছেন। এরা পাচ্ছে না, আমি আলাদা করে করব না। যারা আছে তাদের সঙ্গে এখন থাকতে হবে, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগে আমাদের জায়গা তৈরি হোক, পরে আমরা ভাবব। আগে তো ভালো করে বাড়িটা রাখুন, পরে একদিন নতুন একটা ঘর তৈরি করার চিন্তা করবেন। আপনার ঘরই যদি না থাকে আপনি কি করবেন, তাই না? যদি মনে হয় এত কথাটা শোনার পরে যে এই প্রতিবেদনটাকে শেয়ার করা দরকার আছে, সবার কাছে পৌঁছানো দরকার আছে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। যে যেখানে যে প্রান্তে আছেন সবাই শেয়ার করবেন। আপনি বাংলাদেশে থাকলেও শেয়ার করবেন। আপনি বাংলাদেশে আছেন, আপনার আত্মীয় ভারতে আছে, শেয়ার করুন তাকে, প্রত্যেককে শেয়ার করুন। প্রত্যেকটা গুরুদেব, আবারও বলছি, গুরুদেব যারা আছেন, পুরোহিত যারা আছেন, প্রত্যেককে আবারও হাত জোর করে অনুরোধ করছি, দেখুন, শিখুন, একত্রিত হন, কারণ আপনারা পারবেন। পুরোহিত মানে সমাজের যিনি হিত করতে চান, আপনি সমাজের হিত করতে পারবেন। গুরু মানে যে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়, আপনি আলোয় নিয়ে যেতে পারবেন। সাধু মানে যে সাধু, তার তো কিছু হারানোর নেই, ঈশ্বরের কাছে সব কিছুই অর্পণ করে দিয়েছেন, কারণ তিনি বিরজা করেছেন, মানে নিজের শ্রাদ্ধ করে ফেলেছেন। আর এরপরে আপনাদের কাছে কি চাওয়া পাওয়ার ব্যাপার আছে? কিছু তো নেই। তাই আপনারা সমাজের কথা ভাবুন। এটাই ছিল আমার এই মুহূর্তের রুদ্রবার্তা। ভালো থাকুন, পারলে শেয়ার করুন 100 জনকে, কাজ শেষ হয়ে যাবে আপনার। আমার কাজ আমার আপাতত শেষ, আপাতত আমি আসি, দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায়। অবশ্যই রুদ্রবার্তা টুডে তো আপনারা নজর রাখুন, কারণ রুদ্রবার্তা টুডেতে এই রাজ্যের রাজনীতি নিয়ে অবশ্যই কোনো কথা থাকবে। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ।